ক্লাস 8-এর মেয়েরা আগের দিন আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে স্থির তড়িৎ বল সম্পর্কে দুটো ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে একটি বস্তুকে অন্য বস্তু দিয়ে ঘষলে, যেমন একটা কাঁচদণ্ডকে যদি আমি সিল্কের কাপড় দিয়ে ঘষি, বা একটা উলের সোয়েটার দিয়ে যখন একটা ফোলানো বেলুনকে ঘষছিলাম, তখন কি হচ্ছিল, দুটো বস্তুতেই তড়িৎ সৃষ্টি হচ্ছিল, মানে আধানগ্রস্ত হয়ে পড়ছিল। আমি যদি একটা সিল্কের কাপড় দিয়ে কাঁচদণ্ডকে ঘষি, তাহলে কাঁচদণ্ডে এবং সিল্কের কাপড় দুটোতেই কিন্তু আধানগ্রস্ত হয়ে পড়ছিল। এবার দেখা যাচ্ছিল যে দুটো বস্তুতে দুটো বিপরীত জাতীয় আধান সৃষ্টি হচ্ছিল, একটাতে ধনাত্মক এবং অপরটাতে ঋণাত্মক। এবার আমরা এতটা অবধি আমরা আগের দিন বলেছিলাম। এবার দেখো, আমরা এখানে যেটা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে ঘর্ষণের ফলে বস্তুতে আধানের উদ্ভবের ব্যাখ্যা। মানে এই যে আমরা দেখছি যে একটা বস্তুকে অন্য বস্তু দিয়ে ঘষলে বস্তুগুলো আধানগ্রস্ত হয়ে পড়ছে, এই আধানটা তৈরি হচ্ছে কী করে, মানে আধানটা আসছে কোত্থেকে, সেইটা আমরা একটুখানি আজকে আমরা জানবো। দেখো, আমরা একটা কথা বলতে পারি যে এর আগে পরমাণুর গঠন থেকে আমরা পড়েছিলাম যে সমস্ত পদার্থই, আমাদের চারপাশে পরিচিত সমস্ত পদার্থই তারা পরমাণু দিয়ে তৈরি হয়। এবার পরমাণুর মধ্যে থাকে মূলত 3 ধরনের কণিকা। একটা হচ্ছে কি ইলেকট্রন, যার কিনা আমরা জানি যে এটা নেগেটিভ আধানযুক্ত কণা ইলেকট্রন। প্রোটন থাকে, যেটা কিনা পজিটিভ আধানগ্রস্ত কণা। আর থাকে নিউট্রন, যার কোনো আধান নেই, অর্থাৎ তার আধান হচ্ছে শূন্য, মানে নিউট্রন নিস্তড়িত কণা। এবার স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাই যে একটা পরমাণু নিস্তড়িত হয়। কারণ কি, এখানে আমরা আধানযুক্ত কণা একমাত্র প্রোটন আর ইলেকট্রনের কথাই দেখলাম। প্রোটনের পজিটিভ আধান এবং ইলেকট্রনের নেগেটিভ আধান, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। এবার স্বাভাবিকভাবে পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে, মানে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা যতগুলো থাকবে ঠিক সংখ্যকে কিন্তু বিপরীত আধানগ্রস্ত, মানে ঋণাত্মক আধানগ্রস্ত কণার সংখ্যা থাকবে। এবং আমরা জানি যে প্রোটনের ঠিক যতখানি পজিটিভ চার্জ, ইলেকট্রনের ঠিক ততখানি নেগেটিভ চার্জ। এবার তাহলে এই কারণে, মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান থাকে পরমাণুর মধ্যে, সেই জন্য পরমাণুরা কিন্তু স্বাভাবিক অবস্থাতে তাদের কোনো চার্জ থাকে না। পরমাণু স্বাভাবিক অবস্থায় হয় নিস্তড়িত। ঠিক আছে, এবার আমাদের চারপাশের সমস্ত বস্তুই তাহলে আমরা বলতে পারি আধানহীন বা নিস্তড়িত। তাহলে এইবারে ঘষার ফলে এইখানে তড়িৎ আধানটা আসছে কোত্থেকে, তারা পজিটিভ বা নেগেটিভ আধানগ্রস্ত হচ্ছে কী করে। আমরা এই ব্যাপারটাকে আমি আরেকটুখানি ডিটেলে চিন্তা করি। যে আমরা জেনেছিলাম পরমাণু নিউক্লিয়াসের, পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্রক, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনীয় অঞ্চল। যেখানে আমরা দেখেছিলাম যে পরমাণু নিউক্লিয়াস মানে একদম মাঝখানে একটা অপেক্ষাকৃত ভারী অংশ থাকে, যেখানে কিনা প্রোটন এবং নিউট্রনগুলো গাদাগাদি করে অবস্থান করে। একমাত্র হাইড্রোজেনের নিউট্রন থাকে না, সাধারণ হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না। বাকি সমস্ত পরমাণুতে, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটনই থাকে নিউক্লিয়াসের মধ্যে। বাকি সমস্ত পরমাণুর মধ্যে কিন্তু প্রোটন এবং নিউট্রন একসঙ্গে নিউক্লিয়াসের মধ্যে গাদাগাদি করে অবস্থান করে। এবার এইখানে নিউক্লিয়াস থেকে কিন্তু প্রোটনকে বা নিউট্রনকে আলাদা করা খুব একটা সহজ ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। আবার ইলেকট্রনগুলো কোথায় থাকে? ইলেকট্রনগুলো থাকে এরকমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোতে কিন্তু ইলেকট্রনগুলো সমানে আবর্তন করে চলে। এগুলো নেগেটিভ আধানগ্রস্ত ইলেকট্রন, সেগুলো কিনা এই বিভিন্ন কক্ষপথে আবর্তন করে চলে। এবার ইলেকট্রনকে কিন্তু, যেমন আমরা বললাম যে নিউক্লিয়াস থেকে প্রোটন আর নিউট্রনকে আলাদা করা খুব কঠিন, প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু এই যে ইলেকট্রনীয় কক্ষপথ থেকে ইলেকট্রনকে কিন্তু সরিয়ে নেওয়া অতটা কঠিন নয়। বরঞ্চ ইলেকট্রন সরিয়ে নেওয়া, পরমাণুর নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনীয় যে কক্ষপথগুলো থেকে ইলেকট্রনকে সরিয়ে নেওয়া সহজ। আবার কোনো পরমাণুর কক্ষে আমরা ইলেকট্রন যুক্ত করাও কিন্তু সহজ, এটা বলতে পারি। এবং আমরা জানি, এর আগে তোমরা যোজ্যতা পড়েছে, সেখানে দেখেছি যে রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো ইলেকট্রন আদান প্রদান তো করেই থাকে। এবার যদি কোনো কারণে কোনো পরমাণু, নিস্তড়িত কোনো পরমাণু, সে যদি কোনোভাবে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তখন কি হবে? তার ইলেকট্রন সংখ্যা বাড়বে, কিন্তু প্রোটন সংখ্যা তার একই থাকছে।
তাহলে ইলেকট্রন সংখ্যার তুলনায় তার প্রোটন সংখ্যাটা কিন্তু কম হয়ে গেল। মানে ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় আধিক্য হয়ে গেল। এবার ইলেকট্রনের মোট তড়িতাধানটাও কিন্তু সেখানে মানে বেড়ে যাচ্ছে, মানে ঋণাত্মক তড়িতাধানটাও বেড়ে যাচ্ছে পরমাণুটার মধ্যে, যেহেতু ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে পরমাণুটা কিন্তু সেই অবস্থায় নেগেটিভ আধানগ্রস্ত হয়ে পড়বে, সে আর নিস্তড়িত থাকবে না, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। আবার মনে করো কেউ কোনো একটা পরমাণুর নিস্তড়িত পরমাণু থেকে ধরো ইলেকট্রন বেরিয়ে গেল, মানে ইলেকট্রন ধরো সে ছেড়ে দিল, তখন কি হবে? তখন কিন্তু তার ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু প্রোটন সংখ্যাটা একই থাকছে। তাহলে প্রোটনের থেকে ইলেকট্রন কমে গেল, মানে প্রোটন সংখ্যার আধিক্য হলো, ইলেকট্রনের ঘাটতি হলো। এবার ইলেকট্রনের মোট তড়িতাধান যেটা আমি বলছিলাম, সেটা কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, তাহলে মোট ঋণাত্মক তড়িতাধানটাও কিন্তু তার কমে যাচ্ছে, ধনাত্মক আধানের আধিক্য হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পরমাণুটা কিন্তু সেক্ষেত্রে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়বে। তাহলে এটা আমরা তো আগেও জেনেছি যে পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, নিস্তড়িত পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রনের আধিক্য হচ্ছে, প্রোটনের সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় কম হয়ে যাচ্ছে, এবং তার জন্য প্রোটনের মোট তড়িতাধানটাও কিন্তু ধনাত্মক তড়িতাধানটা ঋণাত্মক তড়িতাধানের তুলনায় কমে যাচ্ছে, যার জন্য পরমাণুটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ছে, এবং ইলেকট্রন বর্জন করলে হচ্ছে ঠিক তার উল্টো ঘটনা, পরমাণুটি পজিটিভ আধানগ্রস্ত হয়ে পড়ছে, মানে সেটি ধনাত্মক আধানে আহিত হচ্ছে। এবার আমি এখানে বলতে পারি যে দুটো বস্তু যখন একটা বস্তু দিয়ে যখন আরেকটা বস্তুকে ঘষা হচ্ছে, তখন যেটা হয় যে একটি বস্তু তার থেকে কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসে। ঠিক আছে, যেমন ধরো আমি এই একটা ইয়েতে বলেছিলাম যে কাঁচ, যে ছকটা বলেছিলাম, এই যে ছকটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, এখানে যে কাঁচ, এই যে স্থির তড়িতের যে শ্রেণী, এখানে বলা হয়েছিল যে তালিকার যে যত ওপরে রয়েছে সেই বস্তুটাকে দিয়ে যদি নিচে থাকা কোনো বস্তুকে আমি ঘষি, তাহলে ওপরে থাকা বস্তুটার মধ্যে ধনাত্মক আধান আহিত হবে এবং নিচে থাকা বস্তুটার মধ্যে ঋণাত্মক আধান আহিত হবে। অর্থাৎ কাঁচকে আমি যখন সিল্কের কাপড় দিয়ে ঘষছি, তখন কাঁচ যেহেতু ওপরে রয়েছে, কাঁচে পজিটিভ আধান আহিত হচ্ছে এবং সিল্কে নেগেটিভ আধান আহিত হচ্ছে। তাহলে এই কাঁচকে যে সিল্ক দিয়ে আমরা ঘষেছি, তাহলে কাঁচের যে পরমাণুগুলো আছে তার থেকে কিন্তু সিল্কের কাপড় দিয়ে ঘষার ফলে ওই পরমাণুগুলো থেকে কিন্তু ওর ইলেকট্রনগুলো কী করলো, ও কিন্তু ইলেকট্রন ছেড়ে দিল, মানে ইলেকট্রন বেরিয়ে গেল, যার ফলে কি হলো, ওই যে ইলেকট্রনের ঘাটতি হলো, প্রোটন সংখ্যা তুলনায় বেশি, তাহলে ধনাত্মক আধানের আধিক্য হয়ে গেল ওর মধ্যে, অর্থাৎ কাঁচের ক্ষেত্রে কিন্তু সেইটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়লো, মানে সে ধনাত্মক আধানে আহিত হলো। আবার যখন আমি সিল্কের সিল্ক দিয়ে কাঁচটাকে ঘষেছিলাম, তাহলে সিল্কে কিন্তু এই বর্জিত ইলেকট্রনগুলোই, কাঁচ যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে ঠিক ততগুলোই ইলেকট্রন কিন্তু সিল্ক আবার গ্রহণ করলে তাহলে ওর ইলেকট্রনের আধিক্য হয়ে গেল এবং সেই সিল্কের কাপড়টা কিন্তু নেগেটিভ আধানে আহিত হলো। তাহলে আমি যখন দুটো বস্তুকে পরস্পর ঘষছি, তাহলে একটা বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, ফলে সেই খানটায় কিন্তু ইলেকট্রন সংখ্যার যেটা ঘাটতি হয়ে যাচ্ছে, ইলেকট্রন বর্জন করে যাচ্ছে, ফলে ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য বস্তুটা কিন্তু সেক্ষেত্রে ধনাত্মক আধানে আহিত হবে। আর যে অপর বস্তুটা, মানে যেটা দিয়ে আমি ঘষেছিলাম, সেই বস্তুটা কী করছে, সেই বর্জিত ইলেকট্রনগুলোকেই কিন্তু সে গ্রহণ করছে। এই পদার্থ যে যতগুলো ইলেকট্রন বর্জন করবে, অন্য পদার্থটা কিন্তু ঠিক ততগুলোই ইলেকট্রন গ্রহণ করবে, এবং তার ফলে যে ইলেকট্রন গ্রহণ করলো তার ইলেকট্রনের আধিক্য হলো, প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেল, এবং যার জন্য ঋণাত্মক আধানে সেটা আহিত হলো। এবং এই যে একটা পদার্থ যতগুলো ইলেকট্রন ছাড়ছে, অন্য পদার্থ ঠিক ততগুলো ইলেকট্রনই যেহেতু গ্রহণ করছে ঘর্ষণের ফলে, সেই জন্য আমরা বলতে পারি যে দুটো বস্তুতে কিন্তু সমপরিমাণ এবং বিপরীত তড়িৎ আধানের কিন্তু উদ্ভব হচ্ছে। মানে কাঁচে ঠিক যত পরিমাণ পজিটিভ আধান উদ্ভব হবে, সিল্কে ঠিক সমপরিমাণ নেগেটিভ আধানের উদ্ভব হবে, কারণ কাঁচ থেকে যতগুলি ইলেকট্রন ছাড়বে, সিল্ক কিন্তু ঠিক ততগুলি ইলেকট্রন গ্রহণ করবে। এবার এটা তাহলে আমরা বুঝলাম যে একটা বস্তুকে অন্য বস্তু দিয়ে ঘষলে দুটো বস্তুতে কিভাবে আধানের উদ্ভব হচ্ছে, সেটা আমি ইলেকট্রন গ্রহণ বর্জনের নীতি অনুসারে সেটা আমি ব্যাখ্যা করলাম।
কিন্তু এবার একটা জিনিস নিশ্চয়ই মনে পড়ছে যে আমরা একটা পরীক্ষা করেও দেখিয়েছিলাম এবং আমরা বলেওছিলাম যে শীতকালে যখন আমি শুকনো চুল চিরুনি দিয়ে আঁচড়াবো তখন কী হবে, সেই চিরুনিটা আমি যেহেতু ঘষছি, মাথায় যেহেতু ঘষছি, তাহলে সেখানে কিন্তু চিরুনির মধ্যে আধানের সৃষ্টি হবে এবং সেই চিরুনিটাকে যখন আমি একটা কতগুলো নিস্তড়িত কাগজের টুকরোর ওপর গিয়ে ধরছি, কাগজের টুকরোর ওপর যদি ধরি তাহলে কাগজের টুকরোগুলো কিন্তু ওই চিরুনিটার গায়ে আটকে যাচ্ছিলো। অর্থাৎ সেখানে বলতে চাইছিলাম যে কাগজের টুকরোগুলোকে চিরুনিটা কিন্তু আকর্ষণ করছিল। কিন্তু এইখানে কারণটা কি, চিরুনিটা তরিতাহিত হলো না হয় চুলের মানে মাথায় ঘষার ফলে, চুলের সঙ্গে ঘর্ষণে, কিন্তু কাগজের টুকরোকে তো আমরা কোনো কিছুর সঙ্গে না ঘষে এমনি ফেলে রেখেছিলাম, তাহলে কাগজের টুকরোগুলোকে ওটা আটকাচ্ছে কী করে? আমরা এটা জানি যে বিপরীত তড়িতাধান তো পরস্পরকে আকর্ষণ করে, তাহলে কাগজের টুকরোতে নিশ্চয়ই আমি বলতে পারি যে চিরুনির বিপরীত তড়িতাধান কিছু একটা উদ্ভব হয়েছে, যার জন্যই কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে আটকেছে। তাহলে কিন্তু কাগজের টুকরোগুলো তো নিস্তড়িত ছিল, তাহলে সেগুলো কী করে আটকাবে চিরুনির গায়ে? নিস্তড়িত বস্তুকে কী করে তাহলে একটা তড়িৎগ্রস্ত বস্তু আকর্ষণ করে? তাহলে আমরা এইটা অবশ্যই এটা বলতে হবে যে নিস্তড়িত কোনো একটা বস্তুর কাছে যদি আমি একটা তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে যাই, তাহলে কিন্তু নিস্তড়িত বস্তুতে বিপরীত আধান তৈরি হতেই হবে, নইলে কিন্তু আকর্ষণ সম্ভব নয়, কারণ বিপরীত তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, এইবার আমি এটাকে ব্যাখ্যা করছি। কাগজের টুকরোগুলো যদিও নিস্তড়িত, সেখানে আমরা তাহলে নিস্তড়িতের কারণ আমরা বলেছি যে সেখানে নিস্তড়িত পরমাণুতে যেমন বললাম যে সমপরিমাণ সমসংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকবে, তাহলে নিস্তড়িত বস্তুতে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিমাণ কি হবে, সমান সমান আছে। ঠিক আছে, একটা নিস্তড়িত যে বস্তু রয়েছে তার মধ্যে কি ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিমাণ কিন্তু সমান সমান রয়েছে। ঠিক আছে, তাহলে এই কারণে কি হচ্ছে, আমি এখানে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের সংখ্যা, ধনাত্মক এবং ঋণাত্মক আধানের পরিমাণ কিন্তু সমান রয়েছে। এইবার যখন আমি একটা ধরো ধনাত্মক আধানগ্রস্ত বস্তুকে ধরো আমি এর কাছে নিয়ে গেলাম, যে বস্তুটা ধনাত্মক আধানে আহিত হয়েছে সেরকম একটা বস্তুকে আমি এবার এই নিস্তড়িত বস্তুটার কাছে নিয়ে গেলাম, তখন যে ঘটনাটা ঘটবে যে এই নিস্তড়িত বস্তুটার ভেতরে যে ঋণাত্মক আধানগুলো রয়েছে তা সেগুলো কিন্তু ধনাত্মক বস্তুটার প্রতি একটা আকর্ষণ অনুভব করবে এবং ঋণাত্মক আধানগুলো ধনাত্মক আধানের দিকে সরে যাবে, মানে এই আধানগুলোর মধ্যে নিজেকে সাজিয়ে নেবে। কী রকম হয় ব্যাপারটা, তাহলে ধনাত্মক আধানগ্রস্ত বস্তুকে আমি যখন এর কাছে নিয়ে এসেছি তখন যেটা হবে যে এই বস্তুটার ঋণাত্মক আধান যেগুলো রয়েছে, এগুলোর যে ধরো ঋণাত্মক আধান যেগুলো রয়েছে সেগুলো সব একপাশে সরে যাবে, মানে সেগুলো ধনাত্মক আধানগ্রস্ত বস্তুটার কাছাকাছি প্রান্তে চলে আসবে, আর অপর প্রান্তে সমস্ত ধনাত্মক আধানগুলো গিয়ে জড়ো হবে। তাহলে এইখানে আমি বলতে পারি যে ধনাত্মক আধানগ্রস্ত বস্তুটা এবার নিস্তড়িত বস্তুটার মধ্যেও দেখো দুটো প্রান্ত সৃষ্টি হয়ে গেছে, এক প্রান্ত ঋণাত্মক এবং অপর প্রান্ত ধনাত্মক তড়িতাহিত বস্তুর মতো আচরণ করছে। এবার ধনাত্মক তড়িতাধানগ্রস্ত বস্তুটা নিস্তড়িত বস্তুর ঋণাত্মক প্রান্তটিকে এবার আকর্ষণ করে নিজের দিকে টেনে নিচ্ছে, কারণ এখানে দেখো বিপরীত তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে এই তড়িতাহিত বস্তুর উপস্থিতির জন্য, এই যে একটা বাইরে থেকে একটা তড়িতাহিত বস্তুর উপস্থিতিতে একটা নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে, এই যে নিস্তড়িত বস্তু তার দুই প্রান্তে যে বিপরীত তড়িতের সমাবেশ ঘটার এই ঘটনাটা, এইটাকে বলা হচ্ছে কিনা তড়িৎ আবেশ। ঠিক আছে, এইটাকে আমরা বলছি তড়িৎ আবেশ। আমরা চৌম্বকের ক্ষেত্রে চৌম্বক আবেশ পড়েছিলাম, এখানে আমরা পড়লাম তড়িৎ আবেশ, যে তড়িতাহিত কোনো বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটার এই ঘটনাটাকে আমরা বলছি তড়িৎ আবেশ, এবং এই কারণেই কিনা তড়িতাহিত কোনো বস্তু অপর কোনো নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করতে পারে।
এখানেও তোমাদের বইতেও এই ছবিটা দিয়েছে যে এই ধনাত্মক আধানগ্রস্ত একটা বস্তুকে একটা নিস্তড়িত বস্তুর কাছাকাছি নিয়ে এসেছে। নিস্তড়িত বস্তুতে ঠিক যত পরিমাণ পজিটিভ চার্জ ছিল তত পরিমাণই নেগেটিভ চার্জ ছিল, কিন্তু এই ধনাত্মক আধানগ্রস্ত বস্তুটাকে এই নিস্তড়িত বস্তুটার কাছাকাছি নিয়ে আসাতে নিস্তড়িত বস্তুর মধ্যে যে ঋণাত্মক আধানগুলো ছিল সেগুলো ধনাত্মক বস্তুর প্রতি একটা আকর্ষণ অনুভব করেছে এবং এক প্রান্তে সরে গেছে। ফলে নিস্তড়িত বস্তুটার এখন একটা প্রান্ত ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুর মতো আচরণ করছে এবং অপর প্রান্তটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর মতো আচরণ করছে। এইভাবে এই ধনাত্মক আধানগ্রস্ত বস্তু এবং নিস্তড়িত বস্তুর যে ঋণাত্মক প্রান্ত, এই দুটো বিপরীত তড়িৎগ্রস্ত হওয়ায় পরস্পরকে আকর্ষণ করছে এবং এটার গায়ে আটকে যাচ্ছে। তাহলে আমরা জানলাম এটা। এবারে আমরা তাহলে দেখলাম এবারে তড়িৎ বলের প্রভাবে গতি, এই জিনিসটা এবার আমরা পড়ব। দেখো, তড়িৎ বলের প্রভাবে গতি, আমরা এই যে বললাম যে দুটো বিপরীতধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ, এই যে দুটো বল, এটাকে আমরা বলেছিলাম কি তড়িৎ বল। এবার এর প্রভাবে গতি কীরকম হয়? আমরা তো জানি যে বলের প্রভাবে কি বেগ বদলে যায়, তাই তো? বলের প্রভাবে বেগ বদলে যায় মানে ত্বরণ সৃষ্টি হয় একটা বস্তুর মধ্যে, এটা নিউটনের গতিসূত্র থেকেই আমরা দেখেছিলাম। এবং বল যেদিকে ক্রিয়া করে বেগ কিন্তু সেদিকেই বদলায়, অর্থাৎ বলের দিকেই ত্বরণ হয়। এবার এখানে তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে গতির একটা চেনা উদাহরণ এখানে দিয়েছে। দেখো, পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি। এখানে কি পরমাণুর ঠিক মাঝখানে থাকছে নিউক্লিয়াস কেন্দ্রে, এটা ধনাত্মক তড়িতাধানগ্রস্ত। যেখানে প্রোটন আছে শুধুমাত্র ধনাত্মক তড়িতাধানযুক্ত কণা, আর থাকে নিউট্রন যার কোনো আধান নেই। আর ইলেকট্রন যেগুলো বাইরের কক্ষপথে আবর্তন করছে সেগুলো হচ্ছে ঋণাত্মক তড়িতাধানযুক্ত কণা। এবার নিউক্লিয়াস আর ইলেকট্রন মানে পজিটিভ আধানগ্রস্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন, এই দুটোর মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করবে এবং তার জন্য চলন্ত যে ইলেকট্রন, এই যে আবর্তনরত ইলেকট্রন, এদের বেগের অভিমুখ ক্রমাগত বেঁকে যাবে। মানে আমরা বলেছি বলের প্রভাবে বস্তুর বেগ তাহলে বদলে বদলে যাবে, মানে বেগের এখানে অভিমুখটা বদলে বদলে যাবে, বেগের অভিমুখটা বদলাবে এবং এই বেঁকে যাওয়াটা ঘটে কিন্তু কেন্দ্রের দিকে। এই কারণে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের কেন্দ্র করে এইখানে কিন্তু নিউক্লিয়াসকে ঘিরেই ইলেকট্রনটা সমানে পাক খেতে পারে। এবার এখানে ইলেকট্রনের বেগ এই বলছে যে আকর্ষণ বলটাকে এখানে বুঝিয়েছে, এই যে পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ আধানগ্রস্ত ইলেকট্রন এবং পজিটিভ আধানগ্রস্ত নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল কাজ করছে এবং ইলেকট্রনের যে বেগটা সেখানে দেখা যাচ্ছে যে এইখানে দেখো কেন্দ্রের দিকে বেঁকে বেঁকে ইলেকট্রনের বেগটা বেঁকে বেঁকে যাচ্ছে, মানে অভিমুখ সমানে বদলাচ্ছে। তাহলে এই ঘটনাটা কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বরাবর তড়িৎ আকর্ষণ বল টানছে, সেই কারণেই কিন্তু এই বেগের অভিমুখটা এইভাবে বদলানো সম্ভব হচ্ছে এবং ইলেকট্রনটা এইভাবে নিউক্লিয়াসকে ঘিরে পাক খাওয়া কিন্তু সম্ভব হচ্ছে। এই যে এই নীল তীর দিয়ে এগুলো ইলেকট্রনের বেগের অভিমুখটা বুঝিয়েছে। একই ঘটনা আমরা সূর্যের চারদিকে গ্রহের আবর্তনের সময়ও বুঝতে পারি, কিন্তু সেখানে আমরা তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে গতি সেটা বলা হচ্ছে না, সেইটাই বলা হচ্ছে কি তড়িৎ আকর্ষণ বলের পরিবর্তে সেখানে বলা হচ্ছে মহাকর্ষ বল। এই যে সূর্য থাকে সেখানে মাঝখানে আর গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে পাক খেতে থাকে, সেখানে সূর্য ও গ্রহের মধ্যে মহাকর্ষ বল কাজ করে এবং মহাকর্ষ বলের প্রভাবে এইভাবে কিন্তু এটা মানে গ্রহগুলোর বেগের অভিমুখ এভাবে বদলে বদলে যায়। তাহলে এইটা হলো আমাদের তড়িৎ বলের প্রভাবে বস্তুর গতির উদাহরণ। তাহলে এই গেল আমাদের স্থির তড়িতের চ্যাপ্টার। আমরা তড়িৎ সম্পর্কে যে যে তথ্যগুলো জানলাম সেই বিষয়গুলো আমরা এবার ভালো করে দেখে বুঝে নেব এবং এর একটা মানে পরিষ্কারভাবে একদম প্রথম থেকে শেষ অবধি কী কী আমরা পড়লাম সেই জিনিসটা আমরা একবার মনে করে নেব।